সুপ্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পরিচালিত অনলাইন ক্লাসরুম থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. রুবাইয়াত ফাহিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই জানি এখন পুরো বিশ্বজুড়ে কোভিড-19 মহামারী চলছে। বন্ধ হয়ে গেছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান। পুরো বিশ্বজুড়ে একটা স্থবিরতা কাজ করছে। এই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এই অনলাইন ক্লাস পরিচালনার মতো একটা যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অনলাইন ক্লাস পরিচালনার জন্য আমাকে মনোনীত করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই করোনা মহামারীর এই সময়ে আমরা সবাই বাসায় বসে আছি। আমাদের মধ্যে অনেক হতাশা কাজ করছে। আমরা অনেকেই বিভিন্ন হতাশা প্রকাশ করছে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন ভাবে। তবে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে, আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে আমাদেরকে সব সময় একটা ইতিবাচক মনোভাব পোষণ করা উচিত। যেহেতু আমাদের কাছে সব সময় সমস্যা আমাদের সামনে আসেই, আমাদের সামনে থাকবেই, তো সেই সমস্যাগুলোকে সাথে নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাই না? তো যদিও এই করোনা মহামারীর কারণে আমরা অনেক বেশি সমস্যায় আছি, কিন্তু এই করোনা মহামারীর কারণে আমাদের কিন্তু কিছু ইতিবাচক বিষয়ও আছে। তার মধ্যে অন্যতম সেটা হচ্ছে আমরা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই যে অনলাইন শিক্ষা ব্যবস্থা, সেটার কিন্তু একটা বড় প্রসার ঘটেছে এবং যত দিন যেতে থাকবে আশা করি সেই প্রসারটা আরো বাড়বে। আর যেহেতু আমি তোমাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি, আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে পৃথিবীতে কিন্তু এখন কিছু সময়ের জন্য স্থবির হয়ে আছে, কিছু সময়ের জন্য স্টপ হয়ে আছে। তবে আমরা বিশ্বাস করি কিছু স্বাভাবিক হয়ে যাবে। তবে সবকিছু স্বাভাবিক হলেও পৃথিবী কিন্তু সেই আগের অবস্থায় কখনো ফিরে যাবে না। পৃথিবী কিন্তু একটু পরিবর্তিত হয়ে যাবে। যেমন আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন বড় বড় ঘটনার প্রেক্ষাপটে পৃথিবীটা কিছুটা না কিছু পরিবর্তিত আকার ধারণ করেছে। তেমনি আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে করোনা মহামারীর পরে যখন সবকিছু স্টার্ট হবে, তখন আমরা দেখব পৃথিবীটা আগের থেকে অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাবে, অনেক বেশি গতিশীল হয়ে যাবে। বিশেষ করে এই যে তথ্য প্রযুক্তির ব্যবহার অনেক বেশি বেড়ে যাবে, সেই সাথে অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে যাবে। এটার কারণটা আমি যদি বলি যে এখন যে সময়টা স্টপ হয়ে আছে, যখন সবকিছু শুরু হবে তখন সেটা কিন্তু অনেক দ্রুত অগ্রসর হবে। তো এই জন্য আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, সেটা হচ্ছে এখন যে সময়টা আছে সেই সময়টাকে তোমার একটু কাজে লাগাতে হবে। কাজে লাগিয়ে তোমাকে প্রস্তুত হতে হবে ভবিষ্যতের জন্য। তো সেটা কিভাবে হবে? সেটা হওয়ার জন্য এখন অবারিত সুযোগ আছে ইন্টারনেট। এই ইন্টারনেটের সাহায্য তোমরা নিতে পারো। তোমরা তোমাদের টিচারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারো। তোমরা তোমাদের বন্ধুদের সাথে কথা বলতে পারো। এই কাজগুলোর মাধ্যমে তোমরা তোমাদের পড়াশোনাটা তো চালিয়ে যাবাই, সেই সাথে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য তোমাদেরকে আরো যেসব বিষয়ে দক্ষতা অর্জন করা দরকার, সেসব বিষয়ে তোমরা চেষ্টা করবে দক্ষতা অর্জন করার জন্য। আমরা যে কোর্সটা নিয়ে আলোচনা করব সেই কোর্স সম্পর্কে কোর্সের সাথে তোমাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি। আমরা মূলত আলোচনা করব যে কোর্সটা, সেই কোর্সটার নাম হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট। ন্যাশনাল ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্টে যারা সাবজেক্ট নিয়ে যারা বিবিএ থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের এই পাঠ্য হিসেবে বিবিএ অপারেশনস ম্যানেজমেন্ট পড়ানো হয়। এর বাইরেও এই অপারেশনস ম্যানেজমেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে মূলত অপারেশনস ম্যানেজমেন্টটা পাঠ্য হিসেবে আছে, তারা পড়ে। এর বাইরেও ব্যবসা প্রশাসনের শিক্ষার্থীদের বাইরেও আরো অনেক ডিসিপ্লিনের স্টুডেন্টরা পাঠ্য হিসেবে অপারেশনস ম্যানেজমেন্টটা পড়ে থাকেন। যেমন আমি যদি বলি যে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, তাদের অপারেশন ম্যানেজমেন্টে তাদের পাঠ্য হিসেবে তারা পড়েন। এর বাইরেও বিভিন্ন আরো অন্যান্য অনেক ডিসিপ্লিনে, যেমন ম্যাথমেটিক্স নিয়ে যারা পড়াশোনা করছে, স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পড়াশোনা করছে, বা ইকোনমিক্স নিয়ে যারা পড়াশোনা করছে, তারাও বিভিন্ন সময় বিভিন্ন স্টেজে গিয়ে অপারেশনস ম্যানেজমেন্টটা সম্পর্কে, এই কোর্সটা সম্পর্কে তারা পড়ে থাকে। এর বাইরেও যদি বলি যে যারা বিভিন্ন পেশাজীবী যারা আছেন, বিশেষ করে যারা অপারেশনস ম্যানেজার হিসেবে বা প্রোডাকশন ম্যানেজার হিসেবে বা এই অপারেশন ম্যানেজমেন্টের সাথে, এই চেইনের সাথে যারা কাজ করেন বা চাকরি করেন, তারাও বিভিন্ন প্রফেশনাল কোর্স হিসেবে এই অপারেশনস ম্যানেজমেন্টটা পড়ে থাকে। আচ্ছা, তো এই কথাটা বলছি এই কারণে যে অপারেশন ম্যানেজমেন্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো
আমরা আশা করছি যে আমরা যে কোর্সটা এখানে আমরা চালাবো, আলোচনা করব, সে কোর্স থেকে আমাদের যারা স্টুডেন্টরা যারা আছে, সরাসরি যারা স্টুডেন্টরা আছে, তারা অবশ্যই উপকৃত হবে। তারা বিষয়টা বুঝতে পারবে অপারেশন ম্যানেজমেন্টটা কি, সেটা কি কি নিয়ে কাজ করে, অপারেশন ম্যানেজমেন্টের সাথে রিলেটেড কি কি টপিকস আছে, কি কি টুলস এন্ড টেকনিক্স গুলো তারা ফলো করে, সে বিষয়গুলো জানতে পারবে। এবং তোমাদের যে পরীক্ষার জন্য যে ধরনের টপিকস গুলো থেকে প্রশ্ন আসবে, সেগুলো তোমরা আশা করি এই কোর্স থেকে বা এই আলোচনা থেকে তোমরা বুঝতে পারবে, জানতে পারবে। এর বাইরেও আমি আশা করছি যারা অন্য ডিসিপ্লিনে যেসব স্টুডেন্টরা অপারেশনস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে, তারাও যদি এই লেকচারটা গুলা যদি শুনে থাকেন, তাহলে তারাও উপকৃত হবেন। এর বাইরেও যদি বলি, সেটা হচ্ছে যারা বিভিন্ন পেশাজীবী যারা আছেন, অপারেশনস ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করেন, আশা করছি আপনারাও এই কোর্স থেকে কিছু না কিছু হলেও উপকৃত হবেন। আচ্ছা, এবার আমি আমার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে আমাদের অপারেশনস ম্যানেজমেন্টটা আমরা কি পড়বো, কোথা থেকে পড়বো, আমাদের কিছু রেফারেন্স বই সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে, তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তোমাদের যে সিলেবাসটা দেওয়া আছে, সেই সিলেবাসে তুমি দেখবে যে এখানে কিছু রেফারেন্স বই দেওয়া আছে। তো সেই রেফারেন্স বইগুলো যদি তুমি ফলো করো, তাহলে অপারেশনস ম্যানেজমেন্ট সম্পর্কে তুমি খুব ভালো ধারণা পাবে, এবং আশা করছি তোমার পরিপূর্ণ জ্ঞান তুমি অর্জন করতে পারবে সে অপারেশনস ম্যানেজমেন্ট বিষয়ে। তারপর আমি তোমাদের সাথে আজকে আমি কিছু বই তোমাদেরকে দেখাই। আমি অপারেশনস ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করতে গিয়ে আমি নিজেও তোমাদের যে সিলেবাসে যে পাঠ্য বইগুলো আছে, এর মধ্যে কিছু বই আমি নিজেও দেখেছি, আমি তোমাদের জন্য দেখাচ্ছি। আমি নিয়ে আসছি কিছু বই, দেখো আমি কিছু বই তোমাদেরকে দেখাচ্ছি অপারেশনস ম্যানেজমেন্ট সম্পর্কে। এটার নাম হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট প্রসেসেস এন্ড সাপ্লাই চেইনস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই, এবং এটা তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেবাসে দেওয়া আছে। এরপরে যদি আমি আরো কয়েকটা বই যদি বলি, যেমন আমি আরো একটা বই দেখাচ্ছি, অপারেশনস ম্যানেজমেন্ট ফর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। ওকে, এই বইটি খুবই ভালো বই, তুমি চাইলেও দেখতে পারো। এর বাইরে আমি বাংলাদেশে প্রথিতযশা লেখকদের বাংলা মাধ্যমে লেখা কয়েকটা বইও আমি দেখেছি, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমি এখানে একটা বই আমি এটাও দেখেছিলাম, এটাও তোমরা চাইলে ফলো করতে পারো। এরপর আরো একটা বই আমার সামনে আছে, সেটাও অপারেশন ম্যানেজমেন্ট সম্পর্কে আরো একটা বই আছে, সেটাও আমিও দেখেছি, সেটা তুমি দেখতে পারো। এর বাইরেও বাজারে আরো দু একটা বই আছে। আমি আসলে লকডাউনের কারণে সবগুলো বই সংগ্রহ করতে পারিনি, এই জন্য আমি নিজেও দেখতে পারিনি বা তোমাদেরকে দেখাতে পারিনি। তবে এই বিষয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি যে বইগুলো দেখেছি প্রত্যেকটা বই খুবই ভালো। বিশেষ করে যে তোমাদের সিলেবাসে যে রেফারেন্স বইগুলো দেওয়া আছে, 3টা বই রেফারেন্স দেওয়া আছে, 3টা বই চমৎকার বই, এবং কন্টেন্টের প্রত্যেকটা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেখানে আলোচনা করা হয়েছে। তোমরা যদি দেখো তাহলে আশা করি তোমাদের জ্ঞানের পরিধি বাড়বে। এর বাইরে যদি বলি, বাংলাদেশি রাইটারদের যে বইগুলো আছে সেগুলোও মোটামুটি ভালো, সেগুলো তোমরা দেখতে পারো। এর বাইরেও আমি তোমাদের সাথে বলবো যে সেটা হচ্ছে, এখন ইন্টারনেটের যুগ, এখন অবারিত সুযোগ তোমাদের সামনে আছে। তোমরা চাইলে যে কোনো বই ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে তোমরা কিনে নিয়ে বা বিভিন্ন মাধ্যমে ডাউনলোড করে তোমরা পড়তে পারো। বিভিন্ন বই তোমরা পড়তে পারো, বিভিন্ন আর্টিকেলস তোমরা দেখতে পারো, এর রিলেটেড বিভিন্ন আর্টিকেলস তোমরা দেখতে পারো। এর বাইরেও বর্তমানে খুবই জনপ্রিয় একটা মাধ্যম, সেটা হচ্ছে ইউটিউবে বিভিন্ন অনেক টিউটোরিয়ালস আছে, আমি নিজে অনেকগুলো দেখেছি, সেই টিউটোরিয়ালস গুলো তোমরা দেখতে পারো। তবে আমি তোমাদের জন্য একটা পরামর্শ আমি এই ক্ষেত্রে দিব, সেটা হচ্ছে, তুমি যে বই পড়ো না কেন, যে টিউটোরিয়ালস তুমি দেখো না কেন, দেখার আগে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার সিলেবাসটা তোমাকে একটু দেখে নিতে হবে। তার কারণ কি? কারণটা হচ্ছে খুবই সোজা, সেটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টটা আসলে এটা কোনো ছোট বিষয় না, তাই না? অপারেশনস ম্যানেজমেন্টের অনেক বড় একটা বিষয়, এবং অনেক কিছু বিষয় নিয়ে এটা আলোচনা করে থাকেন। তো বিভিন্ন বই, বিভিন্ন টিউটোরিয়ালসে দেখা গেছে সেটা হচ্ছে অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করে। এটা জানতে পারলে তো খুবই ভালো। তবে আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে, তোমার সিলেবাসে যে টপিকস গুলো নিয়ে সম্পর্কে তোমাকে অ্যাড করা হয়েছে, তুমি সেগুলো নিয়ে আগে পড়াশোনা করা উচিত, সেগুলো সম্পর্কে আগে বোঝা উচিত। এরপরে তুমি যদি সময় পাও তাহলে তুমি বাকিগুলো দেখবে। তো এটা ছিল আমাদের কোর্স। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি এখন কোর্স প্ল্যান শেয়ার করবো। আমাদের এই কোর্সে মোট ক্লাস থাকবে 12টা। প্রত্যেকটা ক্লাসের জন্য সময় থাকবে অ্যাপ্রক্সিমেটলি 40 মিনিট করে। তার মানে মোট আমাদের সময় হচ্ছে 40 মিনিট করে। যদি 12টা ক্লাস করি তাহলে হচ্ছে 480 মিনিট, এবং অর্থাৎ 8 ঘন্টা। এই 8 ঘন্টায় আমরা পুরো কোর্সটা শেষ করার চেষ্টা করব। তো এই কোর্সের যদি একটু পরিকল্পনা যদি তোমাদের সাথে আমি বলি, সেটা হচ্ছে, যেমন আজকের ক্লাসটা যেহেতু আমাদের ওপেনিং ক্লাস, আমি আজকে আমাদের কোর্সটা কি সেটা সম্পর্কে একটু বলার চেষ্টা করেছি। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে, আমাদের কোর্স প্ল্যানে আমরা কি করব না করব সেগুলো বলছি।
এবং এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম অধ্যায় নিয়ে আমরা আলোচনা শুরু করব। এবং প্রথম অধ্যায় আমরা ক্লাসে শেষ করতে পারবো না, আমরা দ্বিতীয় লেকচারে আমরা আমাদের প্রথম অধ্যায়টা শেষ করব। তো এইভাবেই আমরা তৃতীয় চতুর্থ করে আমরা বাকি লেকচারগুলো দিব। এবং আমার যে পরিকল্পনা সেটা হচ্ছে 11তম লেকচারে গিয়ে আমরা আমাদের পুরো কোর্সটা আমরা কমপ্লিট করে ফেলবো। এবং আমরা 12তম লেকচারে গিয়ে যেটা করবো সেটা হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত আমরা যে কোর্সগুলো নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা একটা সামারি আমি উপস্থাপন করার চেষ্টা করব, যে আমাদের পুরো সিলেবাসটা কি কি আছে, কি কি বিষয় আছে, সবগুলো বিষয় নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করব। তো তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি এই কোর্সটা নিয়ে পড়ানোর আগে, এখানে ক্লাস নেওয়ার আগে আমি মূলত একটু দেখার চেষ্টা করেছিলাম বিভিন্ন ইউনিভার্সিটিতে বা বিভিন্ন জায়গায় যে বিষয়ের উপর মানে কেমন ক্লাস নেওয়া হয়, কয়টা ক্লাস নেওয়া হয়, এই টাইপের। তো আমি যেটা দেখেছি সেটা হচ্ছে সাধারণত বিভিন্ন ইউনিভার্সিটিতে এই কোর্সটা কমপ্লিট করার জন্য 40 থেকে 60টা ক্লাস নেওয়া হয়ে থাকে। তো 40টা বা 60টা ক্লাসের ক্ষেত্রে যদি 1 ঘন্টা করে ডিউরেশন আমরা দেখি, সেটা হচ্ছে প্রায় 40 ঘন্টা বা 60 ঘন্টা আর একটা কোর্স এখানে চালানো হয়। তো 40 ঘন্টা বা 60 ঘন্টা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেই বিষয়গুলো আমরা এখানে চেষ্টা করব মাত্র 8 ঘন্টায় আলোচনা করতে। তবে এটা কি অসম্ভব কিছু? এটা মোটেই অসম্ভব না, এটা খুবই সম্ভব যদি তুমি মনোযোগী হও। তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা শুনছো তাদেরকে যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। তবে তোমাদেরকে আমি আশ্বস্ত করছি বিষয়ে যে আমরা যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা তুমি বুঝতে পারবে। তার কারণ আমরা চেষ্টা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয় মুখস্থ করার না থেকে আমরা যে উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব। যদি তুমি এই বিষয়গুলো বুঝতে পারো তাহলে এটা তোমার ভবিষ্যৎ জীবনে অনেক কাজে আসবে। এক্ষেত্রে একটা কথা গুরুত্বপূর্ণ বিষয় একটু মনে রাখবে, সেটা হচ্ছে আমরা যারা ব্যবসা প্রশাসনের শিক্ষার্থী আছে, আমাদের যেসব কোর্সগুলো আমরা পড়ি এখানে প্রত্যেকটা কোর্সে কিন্তু অ্যাপ্লাইড, এগুলো কিন্তু একদম থিওরিটিক্যাল না। অর্থাৎ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বিষয়গুলো তুমি এখানে পাঠ্য বইতে পড়ো সেই প্রত্যেকটা বিষয় কিন্তু বাস্তবে প্রয়োগ করা যায়। তার মানে তুমি যখন তোমার ক্যারিয়ার যদি তুমি যদি ক্যারিয়ার হিসেবে তোমার বেছে নাও তাহলে প্রত্যেকটা বিষয়ে কিন্তু তোমাকে বাস্তবেই তোমাকে এটার উপর কাজ করতে হবে। তো তাই তোমাদের প্রতি আমার একটা পরামর্শ সেটা হচ্ছে পরীক্ষায় পাশের জন্য তুমি পড়বা, এর বাইরে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি প্রত্যেকটা টপিক বুঝার চেষ্টা করবে। যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার কিন্তু সবচেয়ে বেশি বেনিফিট হবে, তুমি রেজাল্টও ভালো করতে পারবে। সেই সাথে তুমি যদি তোমার দেখবে যে তুমি ক্যারিয়ারও তোমার ভালো হবে, কারণ তুমি দেখবে তোমাদের সাথে যারা পড়াশোনা করছে, যারা পাশ করেছে, অতীতে পাশ করেছে, প্রত্যেকে কিন্তু খুব একটা যে ক্যারিয়ারে কিন্তু সবাই কিন্তু সমান সফল হয় না। তাহলে তারাই সফল হয় আমি যেটা দেখেছি সেটা হচ্ছে বাস্তব পড়াশোনা করার সময় তারা যারা বুঝে পড়েছে, যাদের কাছে কনসেপশনটা যারা ক্লিয়ার করেছে, তারা কিন্তু দেখতে পেয়েছে যে তাদের ভবিষ্যৎটা খুব ভালো হয়ে তাদের ভবিষ্যৎ ভালো হয়েছে, ক্যারিয়ারে তারা অনেকটুকু ভালো করতে পেরেছে অন্যদের তুলনায়। কিন্তু কিছুটা ব্যতিক্রমে যারা নাই তাও না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই আমি দেখেছি। তো এই জন্য আমি তোমাকে বলবো যে আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবে। আর একটা কথা বলি সেটা হচ্ছে এই লেকচারের সাথে আমার ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, শুরুতেই আমি যেটা দিয়েছি। তার যদি আমার এই লেকচারের পর যদি তোমার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা তুমি যদি আরো কিছু জানার আগ্রহ থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে ইমেল করতে পারো। আর তোমাকে আশ্বস্ত করছি এই বলে যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমাকে ইমেইলের আনসার দেওয়ার জন্য, এবং তোমার যে বিষয়ে জানার আছে সেইটা তোমাকে জানানোর চেষ্টা করবো। তো অনেক কথা হয়েছে, আমরা আসলে প্রথম ক্লাসগুলো অনেক কথা বলেছি, এবার চলো আমরা চলে যাই আমাদের মূল আলোচনাতে। তো মূল আলোচনাতে গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা মূলত আমাদের ক্লাসরুমে চলে যাই। তো আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমাদের লেকচার 1 অপারেশনস ম্যানেজমেন্টের। আমরা আজকের ক্লাসে মূলত আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টটা কি সেটা আমরা বোঝার চেষ্টা করব। তারপর আমরা আলোচনা করব সেটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টের অবজেক্টিভ বা উদ্দেশ্যটা কি, কেন আমরা অপারেশনস ম্যানেজমেন্ট পড়বো, অপারেশন ম্যানেজমেন্ট আসলে কি কারণে অনুসরণ করা হয়, কি কারণে তার অপারেশন ম্যানেজমেন্টটা নিয়ে আলোচনা করা হয় সেটা। আজকে তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিক আমাদের আলোচনাতে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমে আমি আবারও একই স্বাগত জানাচ্ছি তোমাদেরকে ন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসরুমে। পরবর্তীতে আমরা যদি দেখি পরবর্তীতে
সেটা যদি আমরা যাই, দেখো আমরা এখন প্রথমেই আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটার নাম হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট। আচ্ছা, এই অপারেশনস ম্যানেজমেন্ট বিষয়টা কি সেটা নিয়ে যদি বলতে যাই, তাহলে প্রথমেই বলা লাগে যেটা, সেটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টটা হচ্ছে, এখানে মূলত দুইটা শব্দ আছে, একটা হচ্ছে অপারেশনস, একটা হচ্ছে ম্যানেজমেন্ট, তাই না? তাহলে আমরা মূলত প্রথমেই বুঝতে হবে যেটা, সেটা হচ্ছে অপারেশনসটা কি। আর তারপরে আমরা যেখানে দেখি অপারেশনসের সাথে আরেকটা বিষয় আছে, সেটার নাম হচ্ছে ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে আমরা মূলত প্রথম দিকে যেটা করব সেটা হচ্ছে অপারেশনস মানে কি সেই সম্পর্কে কথা বলবো, তারপরে আমরা ম্যানেজমেন্ট কি সেই সম্পর্কে কথা বলবো। ঠিক আছে? তাহলে অপারেশনস এবং ম্যানেজমেন্ট দুটো মিলেই আমরা যেটা দেখি সেটার নামই হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট। ওয়েল, তাহলে আমরা সামনের দিকে যাই। অপারেশনস মানে কি? অপারেশনস মানে কি বোঝানোর জন্য আমি যদি এখানে একটা চার্ট দিয়েছি, সে তারপর আমি একটু করে বলি। অপারেশনস বলতে সাধারণত বোঝানো হয় এই বিষয়টা, যে সেটা হচ্ছে কোনো একটা ইনপুট থাকবে, একটা ইনপুটের ট্রান্সফরমেশন হবে, তারপর আউটপুট হবে, সেটাকে আমরা বলি অপারেশনস। আচ্ছা, এতটুকুতে যারা বুঝে না তার জন্য আমি আরেকটু সহজ করে বলি, যেটা সেটা হচ্ছে মূলত যে কোনো পণ্য বা সেবা টা উৎপাদন করার পুরো প্রক্রিয়াটাকে বলা হয় মূলত অপারেশনস। আচ্ছা, সেটা মানে কি, আমি একটা উদাহরণ দিই খুব সহজে, তাহলে আশা করি তুমি বুঝতে পারবে। যেমন ধরো আমি যে শার্টটা পরে আছি, তাই না? আমি একটা শার্ট পরে আছি, তাহলে এটা একটা প্রোডাক্ট, তাহলে এটা হচ্ছে আমার একটা পণ্য, তাই না? আমার একটা পণ্য, তাহলে এটাকে আমি বলবো যে আউটপুট। আমি যখনই আমার একটা শার্ট পরেছি সেটা হচ্ছে আউটপুট। আছে, তাহলে শার্টটা কিভাবে আসলো সেটা যদি আমি একটু করে চিন্তা করি, শার্টটা প্রথমে কিছু কাপড় ছিল, তাই না? প্রথমে কাপড়টাকে আমি নিয়েছি, তাহলে কাপড়টাকে আমি বলতে পারি এখানে ইনপুট, তাই তো? ওকে, তাহলে কাপড়টাকে আমি একটা প্রসেসিং এর মাধ্যমে আমি ট্রান্সফর্ম করে শার্ট তৈরি করেছি। আচ্ছা, এখানে ট্রান্সফরমেশন প্রসেসটাকে, সেটা হচ্ছে স্টিচিং বা সেলাই করা, তাই না? আমি এটা সেলাই করেছি, এই সেলাই করাটা হচ্ছে এখানে ট্রান্সফরমেশন। আচ্ছা, এর পরবর্তীতে আমি কি পেয়েছি, একটা শার্ট পেয়েছি, যে শার্টটা আমি এখন পরে আছি। তাহলে এই যে প্রথমে যে ইনপুট ছিল, একটা কাপড় নিয়েছি, কাপড়টাকে আমি ট্রান্সফরমেশন করেছি, ট্রান্সফরমেশনের পরে আউটপুট নিয়ে আসছি, এই পুরো কাজটাকে আমরা বলি অপারেশনস। এই পুরো কাজটাকে আমরা কি বলি ভাইরা? সেটাকে বলি আমরা অপারেশনস। আচ্ছা, তবে এই অপারেশনস সম্পর্কে যদি আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে অপারেশনস শুধুমাত্র পণ্যের ক্ষেত্রে বোঝানো হয় না, সেবার ক্ষেত্রেও হয়। আর সেটা হলো পণ্য বা সেবা দুইটার ক্ষেত্রে ইনপুট, ট্রান্সফরমেশন, আউটপুট, এই টোটাল উৎপাদন প্রক্রিয়াটাকে আমরা বলছি অপারেশনস। এখন প্রশ্ন হতে পারে যে সেবার ক্ষেত্রে তাহলে ইনপুট কি, ট্রান্সফরমেশন কি, আউটপুট কি? তো আমি খুব যেহেতু আমাদের প্রথম আলোচনা, আমি খুব গভীরে যাচ্ছি না, আমি খুব সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। ধরো আমি একটা সার্ভিস নিয়ে কথা বলি। যেমন ধরো আমি যদি বলি যে একজন নার্স কি করেন, একজন সেবা দেন, তাই না? আচ্ছা, তাহলে একজন নার্স যে সেবা দেন, তাহলে সেবাটা কি যে কেউ দিতে পারে? না, আমি যদি বলি যে, তোমাকে যদি বলি যে একজন নার্স যে একজন একটা কোভিড-19 পেশেন্টকে যে সেবাটা দিচ্ছেন সেটা তুমি দাও, তাহলে কি সেটা সম্ভব? তাহলে সেটা সম্ভব না। তার কারণটা হচ্ছে কি, তাহলে এই নার্সের সেবাটা যখন এই আউটপুট সেবাটা যখন সেবা পর্যায়ে যাবে, তার আগেও কিন্তু বেশ কিছু প্রসেস অতিক্রম করতে হয়েছে, তাই না? যেমন সেখানেও কিন্তু ইনপুট আছে, ট্রান্সফরমেশন আছে এবং আউটপুট আছে। সেটা যদি আমি কিভাবে সেটা যদি বলি, আমি যদি বলি যে একজন একটা ছেলে বা মেয়ে, সে প্রথমেই সে ম্যানকে যদি বলি, সে হচ্ছে আমার কাছে একটা ইনপুট। আচ্ছা, তাহলে নার্স হিসেবে কাজ করার জন্য ওনাকে একটা ছেলেকে বা মেয়েকে কি করতে হয়, যে একটা ট্রেনিং প্রসেস বা একটা একাডেমিক পড়াশোনার ভিতর দিয়ে তাকে যেতে হয়, তাই না? তাহলে এই যে ট্রেনিং প্রসেস যেটা আছে, সেটা হচ্ছে এখানে ট্রান্সফরমেশন। এই ট্রেনিং এর মাধ্যমে একটা আনপড়া ছেলেকে বা মেয়েকে কি করা হলো, যে নার্স হিসেবে পরিগণিত করা হলো, যে সেবাটা কি করতে পারবে, সেটা যে সেবাটা প্রোভাইড করতে পারবে। তাহলে এটাও একটা অপারেশন। তাহলে দেখো, একজন মানুষ, তাকে ট্রেনিং দেওয়া হলো, ট্রান্সফরমেশন হলো, তো মানুষটা ছিল ইনপুট, ট্রান্সফরমেশন হলো, তারপরে সে সেবা দিতে পারছে, এখন সেবা দেওয়ার জন্য এলিজিবল সেবা দিচ্ছে, সেবাটা হচ্ছে আউটপুট। তো এইটা পুরোটাই হচ্ছে একটা অপারেশন। তো আশা করি আমরা মোটামুটি বুঝতে পেরেছি অপারেশনস মানে কি। একটা কথা আমি বলে রাখি ভাইরা, সেটা হচ্ছে আমরা কিন্তু আলোচনা শুরু করছি। প্রথম দিকে যখন আমি আলোচনা শুরু করব, তখন কিন্তু প্রথম দিকে যে সবকিছু আমি বুঝে যাব, এটা কিন্তু কখনোই সম্ভব না, তাই না? আমি প্রথম দিকে কনসেপ্টটা একটু একটু করে বোঝার চেষ্টা করব। প্রথমে আমি একটু বুঝবো, তারপর আর একটু বুঝবো, তারপর আর একটু বুঝবো, পরবর্তীতে শেষে গিয়ে আমরা যেটা করব, সেটা হচ্ছে আমার যে আন্ডারস্ট্যান্ডিং গুলো আছে, সেই আন্ডারস্ট্যান্ডিং গুলোর মধ্যে আমি একটা জোড়া লাগাবো, তাই না? জোড়া লাগিয়ে পুরো কনসেপশন আমার কাছে ক্লিয়ার করব। ওয়েল, তাহলে অপারেশনসটা আমার আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমি একটু
বিষয়টা যদি অপারেশনস নিয়ে যদি আমি বলি, অপারেশনস একটা ডেফিনেশন আমি এখানে বলার চেষ্টা করি। একটা ডেফিনেশনটা কি বলা যায়, তাহলে অপারেশনের একটা ডেফিনেশন দেয়া আছে রেফারেন্স সহ। সেটা হচ্ছে বলা আছে যে অপারেশনস ইজ এ প্রসেস that converts input into output। খুব সোজা একটা কথা বলছে, অপারেশনটা হচ্ছে একটা পদ্ধতি, একটা প্রসেস কিন্তু এটা, তাই না? মানে প্রসেস মানে কি? আচ্ছা, প্রসেস মানে কি বোঝো আশা করি। প্রসেস মানে হচ্ছে ধারাবাহিক কাজ, সোজা কথায় একটার পর একটা হবে, সেটাকে আমরা বলি প্রসেস। মানে এলোমেলো কাজ হলে সেটা কিন্তু আমরা প্রসেস বলি না, তাই না? একটার পর একটা কাজ যদি ধারাবাহিক ভাবে হয় সেটাকে আমরা বলি প্রসেস। তাহলে অপারেশনটা হচ্ছে একটা প্রসেস যেটা কি করে, যেটা কনভার্ট করে কাকে, ইনপুট থেকে আউটপুটে। তাহলে ইনপুটটা কি হতে পারে, ইনপুটটা সাধারণত আমরা বলি যে ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন, এগুলো হচ্ছে ইনপুট, তাই না? আর আউটপুটটা কি হতে পারে, আউটপুটটা হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিসেস। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আউটপুটটা কিন্তু দুই ধরনের আউটপুট আমরা দেখি। যদি আমি পরবর্তীতে এগুলো আরো বিস্তারিত কথা বলবো, তারপরে একটু করে ধারণা দেওয়ার জন্য বলছি। সেটা হচ্ছে আউটপুটটা দুই ধরনের হতে পারে। যেমন কি কি, একটাকে আমরা বলি ডিজায়ারেবল আউটপুট, একটাকে বলি আমরা ডিফেক্টস। মানে কি, মানে হচ্ছে যে আউটপুটটা আসবে, সে আউটপুটটা আমি যেটা প্রত্যাশা করছি সেটাও হতে পারে, আবার যে এটা আমার আশানুরূপ নাও হতে পারে, এটা নষ্ট হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলবো ডিফেক্টস বলবো, তাই না? যেমন আমি একটা কাপড় আনলাম, কাপড়কে আমি সেলাই করে শার্ট তৈরি করলাম, তাই না? কিন্তু এটা আমার শার্ট নাও হতে পারে, তাই না? আবার এটা নষ্টও হয়ে যেতে পারে আমার কাপড়টা, তখন সেটাকে আমরা বলবো ডিফেক্ট। যাই হোক, কঠিন হয়ে গেল, কঠিন না হলে আমরা আবার বলি। তাহলে ইনপুটটা সাধারণত আমরা তিনটাকে মূলত বলি, ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন। আরো অনেক কিছু আসতে পারে, এই তিনটাকে মূলত বলি ম্যান, ম্যাটেরিয়াল, মেশিন। এই তিনটাকে তুমি ট্রান্সফর্ম করবা আউটপুটে, বিভিন্ন ভাবে তুমি ট্রান্সফর্ম করতে পারো। তো এই ক্ষেত্রে আমরা বলি যে আমরা থার্মাল ট্রান্সফরমেশন হইতে পারে, কেমিক্যাল ট্রান্সফরমেশন হইতে পারে, তাই না? বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আমরা সেটাকে আউটপুটে তৈরি করব, সেটাই হচ্ছে আমাদের অপারেশনস। তো আমার মনে হচ্ছে যে আমরা অপারেশনসটা মোটামুটি বুঝতে পেরেছি। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বিষয়, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। আচ্ছা, এবার আসি ম্যানেজমেন্ট মানে কি। তো তোমরা যারা আমার কথাটা শুনছো, বিশেষ করে ম্যানেজমেন্টের যারা স্টুডেন্টরা আছো, তারা ম্যানেজমেন্ট সম্পর্কে খুব ভালো করেই জানো, অনেক দিন ধরে ম্যানেজমেন্ট পড়ছো। ম্যানেজমেন্ট সম্পর্কে তোমরা এত বেশি জানো যে আসলে মাঝে মধ্যে বোধহয় কনফিউশনও তৈরি হতে পারে যে ম্যানেজমেন্টটা কি। আচ্ছা, তো ম্যানেজমেন্টের কি এ বিষয়ে বলতে গেলে আমি খুব কঠিন দিকে যাব না, আমি খুব সহজ একটা ডেফিনেশন দিই ম্যানেজমেন্ট সম্পর্কে। ম্যানেজমেন্ট হচ্ছে কোন একটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য সিস্টেমেটিক কিছু কাজের সমষ্টিকে আমরা বলি ম্যানেজমেন্ট। আচ্ছা, আবার বলছি, কি বললাম, সেটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট উদ্দেশ্য তোমার সামনে থাকবে, তাই না? তুমি উদ্দেশ্যটা অর্জন করবা, উদ্দেশ্যটা অর্জন করাটাই হচ্ছে তোমার গোল। ওকে, সেই উদ্দেশ্যটা অর্জন করার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে, এবং কাজগুলো তোমাকে ধারাবাহিকভাবে করতে হবে, সেটা হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট, তাই না? এবং সে কাজগুলো কি তোমরা খুব ভালো করেই জানো যে আমাদের অনেকগুলো কাজ আছে, যে হেনরি ফেয়ার কয়েকটা কাজের কথা বলেছিলেন। যেমন আমরা বলি, আচ্ছা আমরা একটা ডেফিনেশন দেখি, হেনরি ফেয়ার একটা ডেফিনেশন দেখি, তাহলে কথাগুলো আরো ক্লিয়ার হয়। হেনরি ফেয়ার একটা বিখ্যাত ডেফিনেশন তোমরা জানো, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট ইজ টু ফোকাস্ট, টু প্ল্যান, to organize, to command, to coordinate and control activities of others। আচ্ছা, তো উনি ম্যানেজমেন্টের সংজ্ঞার মাধ্যমে যেটা করেছেন সেটা হচ্ছে ম্যানেজমেন্টের কাজগুলো সম্পর্কে বলে দিয়েছেন। তাহলে প্রথম কাজটা উনি কি বলেছেন, সেটা হচ্ছে ফোরকাস্ট করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। ফোরকাস্ট মানে কি? ফোরকাস্ট মানে হচ্ছে তোমাকে পূর্বানুমান করতে হবে। তার মানে তোমার কি কি কাজ করা দরকার তোমার উদ্দেশ্যটা অর্জন করার জন্য। উদ্দেশ্যটা সম্পর্কে উনি হাইলাইট করেননি, এটা অন্য ব্যবস্থাপনা বিষয়ে হাইলাইট করেছেন। তো কোনো একটা উদ্দেশ্য অর্জনের জন্য তোমাকে প্রথমেই করতে হবে ফোরকাস্ট করতে হবে, তোমার কি কি কাজ করা লাগবে, তাই না? সে ফোকাসটা তোমাকে করতে হবে। আচ্ছা, তারপর তুমি বেশ কিছু কাজ করতে হবে, যেমন তোমাকে প্ল্যান করতে হবে, প্ল্যানিং করতে হবে, পরিকল্পনা করতে হবে, কিভাবে কি কাজ করতে হবে সেটা। তারপর তোমাকে তো অর্গানাইজ করতে হবে। অর্গানাইজ মানে হচ্ছে তোমার কাছে যে রিসোর্স গুলো আছে, যেগুলো নিয়ে তুমি কাজ করবে, সেগুলোকে একত্রিত করা। তারপর হচ্ছে একটু কমান্ড, তোমাকে যখন কাউকে দিয়ে তোমাকে কাজ করতে হবে তখন তাদেরকে কমান্ড দিতে হয়। তারপর হচ্ছে একটু কোঅর্ডিনেট করতে হয়। কোঅর্ডিনেট মানে হচ্ছে যখন অনেকেই কাজ করছে, অনেকে অনেক বিষয় নিয়ে কাজ করছে, তাদের সকল কাজগুলোর মধ্যে একটা কোঅর্ডিনেশন রাখতে হয়। এবং পরিশেষ যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল। খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। কন্ট্রোল মানে কি? কন্ট্রোল মানে হচ্ছে যে তুমি যে পরিকল্পনা করেছো, পরিকল্পিত কাজের সাথে তুমি যেটা পরিকল্পনা করেছো সে অনুযায়ী কাজটা হচ্ছে কিনা সেটা মিলিয়ে দেখা, এবং যদি হয় তাহলে তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, সেটাকে আমরা বলি কন্ট্রোল। আচ্ছা, কন্ট্রোল নিয়ে আমি সামনে আরো বলবো। তো
তো এই প্রত্যেকটা কথা নিয়ে আমি পরে আরো বলবো, তো এটা নিয়ে আমি আর না যাই। তাহলে ব্যবস্থাপনাটা কি, আরেকটা ডেফিনেশন আমরা দেখি, একটা বিখ্যাত ডেফিনেশন আমরা দেখি, সেটা হচ্ছে জর্জ আর থিয়েরি একটা ডেফিনেশন দিয়েছেন। সেটা উনি কি বলেছেন দেখো দেখো উনি বলেছেন ম্যানেজমেন্ট ইজ আ ডিস্টিংক্ট প্রসেস। এটা হচ্ছে একটা মানে একটা স্বতন্ত্র একটা প্রসেস। মানে প্রসেস কেন বলছে, তাহলে আমি আবারও বলছি, তাহলে ম্যানেজমেন্টেরও কাজ যেগুলো আছে কাজগুলো ধারাবাহিকভাবে হতে হবে, এই জন্য সেটাকে প্রসেস বলছে। বলছে কনসিস্টিং অফ প্ল্যানিং, অর্গানাইজিং, অ্যাকচুয়েটিং অ্যান্ড কন্ট্রোলিং। কিভাবে করবা? ইউটিলাইজিং ইন ইচ বোথ সায়েন্স অ্যান্ড আর্টস অ্যান্ড ফলোড ইন অর্ডার টু অ্যাকমপ্লিশ প্রিডিটারমাইন্ড অবজেক্টিভ। এই যে আমি প্রথমে যেটা কথা বলেছিলাম যে প্রিডিটারমাইন্ড একটা অবজেক্টিভ অ্যাকমপ্লিশ করার জন্যই মূলত তুমি এই কাজগুলো করবা। তার মানে এই দুইটা ডেফিনেশনকে যদি একত্রিত করি তাহলে আমি প্রথমে যে ডেফিনেশনটা দিয়েছিলাম সেটা তুমি পাচ্ছ। ম্যানেজমেন্ট মানে কি? ম্যানেজমেন্ট মানে হচ্ছে কোন একটা উদ্দেশ্য আছে তোমার সামনে, কোন একটা গোল আছে, গোলটা তুমি অর্জন করবা, অ্যাচিভ করবা, তাই না? ওকে, তাহলে তুমি যদি অ্যাচিভ করতে পারো তাহলে ম্যানেজমেন্ট সফল, যদি অ্যাচিভ করতে না পারো তাহলে ম্যানেজমেন্ট ব্যর্থ। আচ্ছা, তবে অ্যাচিভ করার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে, কাজগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ করতে হবে, বুঝতে পেরেছি? ওকে, তাহলে সেটা হচ্ছে আমার ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে এবার ম্যানেজমেন্ট সম্পর্কে আমি তোমাকে আরো কিছু কথা বলা দরকার, মানে এই দুটো ডেফিনেশনের বাইরে ম্যানেজমেন্টটা বোঝার জন্য। আচ্ছা, তো ম্যানেজমেন্ট সম্পর্কে তোমরা আরেকটা বিষয় জানো যে ম্যানেজমেন্টের যে কাজগুলো আছে এগুলোকে বলা হয় যে কাজগুলা সর্বজনীন। মানে তোমরা জানো যে আজ থেকে প্রায় অনেক বছর আগে, 2500 বছর আগে সক্রেটিস একটা কথা বলেছিলেন ম্যানেজমেন্ট সম্পর্কে। উনি বলেছিলেন ব্যবস্থাপনা হচ্ছে সর্বজনীন, মানে ব্যবস্থাপনার যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো। তার মানে এটার উপর ভিত্তি করে আজকের দিনে আমরা বলছি যেটা, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং তুমি জানো যে বর্তমানে এমন কোনো সেক্টর নাই, এমন কোনো ডিসিপ্লিন নাই যারা ম্যানেজমেন্ট পড়ে না, তাই না? প্রত্যেকেই ম্যানেজমেন্ট পড়ছে। তুমি যদি বলো যে সে একেবারে কি বলবো আমি, ডাক্তার থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন আর্টস ফ্যাকাল্টি যারা আছে প্রত্যেকেই কিন্তু এখন ম্যানেজমেন্ট পড়ছে। কেন ম্যানেজমেন্ট পড়ছে? তার কারণটা হচ্ছে ম্যানেজমেন্টটাকে যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করা যায়, যে কোনো জায়গায় ম্যানেজমেন্টটাকে অ্যাপ্লাই করতে পারবে তুমি, সেই জন্য সবগুলোকে ম্যানেজমেন্ট বলছি। আচ্ছা, তো এই কথাগুলো কেন বলছি? কথাগুলো বলছি এই কারণে যে আমরা যে অপারেশনস ম্যানেজমেন্ট পড়বো, তাহলে অপারেশন ম্যানেজমেন্ট মানে কি? খুব সোজা, এই ম্যানেজমেন্টটাকে যদি তুমি অপারেশনে অ্যাপ্লাই করো তাহলে এটা হয়ে যাবে অপারেশনস ম্যানেজমেন্ট। আচ্ছা, এটার জন্য আমি তোমাকে আরো কয়েকটা এক্সাম্পল দিই। যেমন আমরা আজকে বলছি যে টাইম ম্যানেজমেন্ট, তোমরা তো কথায় কথায় বলো যে লোকটার কোনো টাইম ম্যানেজমেন্ট সেন্স নাই, মানে বা সে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না। তাহলে টাইম ম্যানেজমেন্ট মানে কি? তাহলে টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে সময়টা কোন সময় কি কাজ করতে হবে এটার জন্য ম্যানেজমেন্টটাকে টাইমের জন্য টাইমে অ্যাপ্লাই করা। আচ্ছা, এটা যদি তুমি একটু ক্লিয়ার না হয় তাহলে তোমাকে আমি তো বলি যে আমরা বলছি আজকের দিনে কি বলবো, এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট। তাহলে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট মানে কি? তাহলে এই এনভায়রনমেন্টটাকে সঠিকভাবে ব্যবহারের জন্য, মানে এনভায়রনমেন্টটাকে ঠিক রাখার জন্য ম্যানেজমেন্টের যে থিম, ম্যানেজমেন্টের যে কাজ, সে কাজগুলো এনভায়রনমেন্টে অ্যাপ্লাই করা। তুমি আরো বলো যে চেঞ্জ ম্যানেজমেন্ট, তাই না? চেঞ্জ ম্যানেজমেন্ট, তুমি যে পরিবর্তন করবা কোনো কিছু, এই পরিবর্তনের জন্য ম্যানেজমেন্ট সেখানে অ্যাপ্লাই করতে চাচ্ছ, সেখানে আমরা বলছি চেঞ্জ ম্যানেজমেন্ট, তাই না? ঠিক তেমনি আমরা আরো অনেক ধরনের ম্যানেজমেন্ট আজকে বলছি যে ডাইজেস্টার ম্যানেজমেন্ট, আমরা বলছি অনেক ধরনের ম্যানেজমেন্ট। মানে সোজা কথায় ম্যানেজমেন্টের কাজটাকে তুমি যে কোনো প্রসেসে, যে কোনো জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো, বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা, শিক্ষার্থীরা আমি কিন্তু আরেকটা কথা বলে রাখি, এটা একটু মনে রাখবে, যেটা সেটা হচ্ছে ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে কিন্তু, মানে এই সবগুলার থিম যদি আমি একটু চিন্তা করি, যেগুলা আমি একটু হাইলাইট করতে চাই সবসময়, সেটা হচ্ছে ম্যানেজমেন্টের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডিসিশন মেকিং। মানে কি? মানে হচ্ছে ম্যানেজমেন্টকে, একজন ম্যানেজারকে কিন্তু ডিসিশন দিতে হয়, মানে কখনো এই কাজ করবো নাকি এই কাজ করবো, কাজ তো সবাই করে, তাই না? তাহলে ম্যানেজারের স্পেশালিটি কি? ম্যানেজারের স্পেশালিটি হচ্ছে সিদ্ধান্ত নেয়া। যখন কোনো একটা সমস্যা তৈরি হয়, সমস্যাটা গুলো তো অনেকেই উপলব্ধি করতে পারেন, ম্যানেজার কাজ হচ্ছে সমস্যাটা উপলব্ধি করা। যেমন যে পড়েছিলাম আমরা ফোরকাস্ট করতে হবে, এবং কি কাজ করতে হবে, কোন কাজ এখন করা দরকার, সেই ডিসিশনটাও কিন্তু ম্যানেজারকে নিতে হয়।
যাই হোক, একটু এলোমেলো ক্ষেত্রে বলেছি। তো আবার আমি ম্যানেজমেন্ট সম্পর্কে বলি। ম্যানেজমেন্ট মানে হচ্ছে কোনো একটা উদ্দেশ্য আছে তোমার সামনে, উদ্দেশ্যটা তোমাকে অর্জন করতে হবে। উদ্দেশ্য অর্জন করার জন্য কিছু কাজ করবা, কিছু সিস্টেমেটিক কিছু কাজ করবা। আর কাজগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্ল্যানিং, কন্ট্রোলিং, প্ল্যানিং, অর্গানাইজিং, কন্ট্রোলিং, এই কাজগুলো মূলত করবো। ওয়েল, তাহলে এবার আমরা যাচ্ছি যেটা, সেটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট। তাহলে অপারেশন ম্যানেজমেন্ট খুব সোজা। অপারেশন ম্যানেজমেন্ট আমরা বুঝেছি যে ম্যানেজমেন্টটাকে যদি তুমি অপারেশনসটাকে মধ্যে অ্যাপ্লাই করো, তাহলে সেটাকে আমরা বলবো অপারেশনস ম্যানেজমেন্ট, তাই না? আচ্ছা, এখন তোমাকে বুঝতে হবে যে অপারেশনস এর মধ্যে ম্যানেজমেন্টকে কেন অ্যাপ্লাই করবা। আচ্ছা, ম্যানেজমেন্টকে অপারেশনের মধ্যে অ্যাপ্লাই করবা যাতে অপারেশন কাজটা, অপারেশনের যে কাজটা আছে সেই কাজটা সবচেয়ে ভালোভাবে হয়। আমরা যদি বলি যে এফেক্টিভলি অ্যান্ড ইফিশিয়েন্টলি যাতে অপারেশনের কাজটা হয়, সেটার জন্য বলবো আমরা অপারেশনস ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করছি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা তারপরে অপারেশনস ম্যানেজমেন্টের মানে তো তুমি বুঝেছো। তারপর আমরা কিছু ডেফিনেশন দেখি, কিছু বিখ্যাত ডেফিনেশন আমরা দেখি। যেমন এখানে একটা ডেফিনেশন দেয়া আছে, ডেফিনেশনটা আমরা পড়ছি। কি বলছে? বলছে দ্য সিস্টেমেটিক ডিজাইন, direction and control of processes that transform inputs into services and products for internal as well as external customers. আচ্ছা, তো আমরা এতক্ষণ যে কথাগুলো বলছি সব এখানেও সে একই কথাটাই বলেছে। সেটা বলছে এই অপারেশন ম্যানেজমেন্টটা হচ্ছে, এটার মূল কাজ হচ্ছে কি করবে বলছে, এটা বলছে এখানে বলছে দেখো, দ্যাট ট্রান্সফর্ম করে ইনপুট ইনটু সার্ভিসেস এন্ড প্রোডাক্টস, মানে ইনপুটটাকে সার্ভিস অথবা প্রোডাক্ট বানাই। তাহলে সার্ভিস অথবা প্রোডাক্টটাকে আমরা কি বলি? আউটপুট বলি। তাহলে সেটাকে কি করে ইনপুট থেকে আউটপুট করে, তাই না? তাহলে ইনপুট থেকে আউটপুট করে সেই কাজটাকে যদি তুমি বলছো অপারেশন, তাই না? তাহলে অপারেশনটাকেই ওরা কি করে? অপারেশনটাকেই ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করে। তাহলে ম্যানেজমেন্টটা কি? ম্যানেজমেন্টটা হচ্ছে সিস্টেমেটিক ডিজাইন, মানে কোনো একটা সিস্টেমেটিক ভাবে, নিয়মতান্ত্রিক ভাবে তুমি এটাকে কাজটাকে কি হবে না হবে সেটা ডিজাইন করবা, সেখানে ডিরেকশন দিবা এবং কন্ট্রোল করবা। তাহলে ডিজাইন, ডিরেকশন, কন্ট্রোল, হোয়াট ইজ দিস? দিস ইজ এ ম্যানেজমেন্ট, তাই না? এটা হচ্ছে ম্যানেজমেন্ট। আবার বলছে কাকে করবা? প্রসেসেস। ওই প্রসেস কোন প্রসেসটা? এই প্রসেসটাকে আমরা বলছি অপারেশন, তাই না? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিয়েছে, কাদের জন্য করবো এটা? ফর ইন্টারনাল অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল কাস্টমার্স, মানে কাস্টমারদের জন্য করবো। এটা ডেফিনেটলি আমি কি প্রোডাক্ট কেন তৈরি করবো? আমরা তো বিজনেস স্টুডেন্ট, বিজনেসে আমরা প্রোডাক্ট প্লাস সার্ভিস কেন তৈরি করি? অবশ্যই কাস্টমারদের জন্য। কারণ কাস্টমারটা ইন্টারনালও হতে পারে, প্রতিষ্ঠানের ভেতরেও হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নালও হতে পারে, তাই না? এটাকে আমি উদাহরণ দিব। আচ্ছা, একটু উদাহরণ দিয়ে বোঝাই যদি কোনো কনফিউশন না হয়। যেমন তুমি যে প্রোডাক্টটা ইউজ করছো সেই প্রোডাক্টটা তোমার ইন্টারনাল কাস্টমারদের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারো, তাই না? নিতে পারো। যেমন আমি যদি বলি যে তুমি একটা কলম উৎপাদন করেছো, কলমটার ইউজার কিন্তু কি হতে পারে? তোমার প্রতিষ্ঠানের কর্মচারীও হতে পারে, তাই না? আবার বাইরের একজনও হতে পারে। এই বিষয়টা আর বলেছে, এটা আসলে এত গুরুত্বপূর্ণ বিষয় না। তাহলে মূলত আমি এখানে যেটা দেখলাম, এই ডেফিনেশন থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে অপারেশনটাকে ম্যানেজ করা হয়। তাহলে অপারেশনটাকে কি করা হয়? ম্যানেজ করা হয়, তাই না? তাহলে অপারেশনের কি কি ম্যানেজ করে? ম্যানেজের জন্য এখানে চারটা কাজ বলেছে। ডিজাইন করতে হবে, ডিরেকশন করতে, তিনটা বলেছে সরি, ডিজাইন, ডিরেকশন এন্ড কন্ট্রোল। এটা একজনের দেয়া সংজ্ঞা, আমরা আরো সংজ্ঞা দেখি। তাহলে এতক্ষণ যেটা বুঝলাম এই আলোচনা থেকে আমি যদি এক লাইনে একটা কথা বলি যে অপারেশন ম্যানেজমেন্টটা কি? অপারেশন ম্যানেজমেন্টটা হচ্ছে operation management refers to the management of the production system that transforms input into finished goods and services. মানে এটা অর্থটা কি? এটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট, এটা হচ্ছে রেফার্স টু দ্য ম্যানেজমেন্ট। তাহলে ওই একটু আগে যে সংজ্ঞাটা দেখলাম সেখানে বলেছে এই কাজ করতে হবে। তাহলে আমরা তো জানি যে ডিজাইন করা, কন্ট্রোল করা, এগুলো কাজগুলো যেটা আমরা ম্যানেজমেন্ট বলছি। তাহলে আমি বলতে পারি যে অপারেশনস ম্যানেজমেন্ট রেফার্স টু দ্য ম্যানেজমেন্ট। এটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট। কিসের ম্যানেজমেন্ট? অফ দ্য প্রোডাকশন সিস্টেম। তাহলে প্রোডাকশন সিস্টেমের ম্যানেজমেন্ট। আচ্ছা, এই প্রোডাকশন সিস্টেম বলতে কি বোঝাচ্ছে? আমি তোমাকে বলেছি প্রোডাকশন সিস্টেমটাকে আমরা এখানে বলছি অপারেশনস। তাহলে সোজা কথায় তুমি চাইলে এটা বলতে পারো যে অপারেশন ম্যানেজমেন্ট মানে হচ্ছে এটা তো একটা ম্যানেজমেন্ট। কিসের ম্যানেজমেন্ট? অপারেশনের ম্যানেজমেন্ট। তারপর আর একটু ব্যাখ্যা করে বলেছি যে প্রোডাকশন সিস্টেমটা কি করে। প্রোডাকশন কোন সিস্টেমের কথা বলছি? সেই সিস্টেমটা দ্যাট, যেটা কি করে? ট্রান্সফর্ম করে কাকে? ইনপুট ইনটু ফিনিশড গুডস অ্যান্ড সার্ভিসেস। আশা করি ফিনিশড গুডস মানে জানো। ফিনিশড গুডস মানে হচ্ছে তাও প্রোডাক্ট, যে প্রোডাক্টটা পরিশেষে শেষ পর্যায়ে গিয়ে শেষ হয় সেটাকে আমরা বলি ফিনিশড গুডস। ফিনিশড গুডস সম্পর্কে আমি কি বলবো? আচ্ছা, এক লাইনে বলি। যেমন আমি যদি বলি ফিনিশড গুডস মানে প্রোডাক্ট, চূড়ান্ত দ্রব্য। তারপরেও আমরা বলি এইভাবে, ধরো আমি একটা
কাপড় কিনেছি, ধরো কাপড়, তাই না? আমি সেটা শার্টের উদাহরণ দিয়েছিলাম, একটা শার্ট তৈরি করব আমি, শার্ট তৈরি আমি কাপড় কিনেছি, এই কাপড়টাকে আমরা বলি ম্যাটেরিয়ালস অথবা র ম্যাটেরিয়ালস। আচ্ছা, এই কাপড়টাকে ট্রান্সফরমেশন করতে হবে, ধরো কাপড়টাকে আমি সেলাই করছি, এখন মাঝামাঝি অবস্থায় আছে, তাই না? সেটাকে আমরা বলি ওয়ার্ক ইন প্রসেস, সেটাকে আমরা বলি কি ওয়ার্ক ইন প্রসেস, মানে মাঝামাঝি অবস্থায়। যখন পুরোপুরি শার্টটা তৈরি হয়ে যায় সেটাকে আমরা বলি ফিনিশড গুডস, মানে হচ্ছে আউটপুট সোজা করে, তাহলে আউটপুট যে কথা, প্রোডাক্টটাকে এখানে না আমরা বলছি ফিনিশড গুডস। ওয়েল, তাহলে অপারেশনস ম্যানেজমেন্টের প্রতি আমাদের কাছে কিছুটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে আমি এখানে যেহেতু একটা নতুন একটা টার্মিনোলজি আমি ইউজ করেছি যে প্রোডাকশন সিস্টেম, এই প্রোডাকশন সিস্টেমটা কি সেটাকে আমি একটু লিখে দিয়েছি এখানে, দেখো প্রোডাকশন সিস্টেমটা হচ্ছে দ্য ওয়ে এ ফার্ম acquires input then converts and disposes outputs, একই কথা, প্রোডাকশন সিস্টেম মানে একই ধরনের কথা, ওই একটা পদ্ধতি যেখানে কোম্পানি বা কোনো একটা ফার্ম কি করে ইনপুট নেয় সেটারে আউটপুটে কনভার্ট করে, সেটাকে আমরা বলছি প্রোডাকশন সিস্টেম। তাহলে এখানে অনেক কাহিনী করে বলেছি, তাহলে কথাগুলো আবার বলি, তাহলে ম্যানেজমেন্ট, অপারেশন ম্যানেজমেন্ট মানে কি? অপারেশন ম্যানেজমেন্ট মানে হচ্ছে অপারেশনটাকে ম্যানেজ করা, অপারেশনটাকে ম্যানেজ করা, সেটাকে হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট। তাহলে অপারেশন মানে কি? অপারেশন মানে হচ্ছে কোন একটা পণ্য বা সেবা তৈরি করার যে পদ্ধতি বা প্রক্রিয়া, সেটাই হচ্ছে অপারেশন, তাই না? সেটাকে আমরা এক এক সময় এক এক নামে ডাকছি, যেমন বলছে প্রোডাকশন সিস্টেম। প্রোডাকশন সিস্টেম মানে হচ্ছে টোটাল প্রসেসটা, ইনপুট, ট্রান্সফর্ম, আউটপুট, সেটাকে হচ্ছে টোটাল হচ্ছে অপারেশনস। এটা পণ্যের ক্ষেত্রে হতে পারে, প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে, সার্ভিসেসের ক্ষেত্রে হতে পারে। তাহলে অনেক কথা বলে ফেলেছি, এত কথা বলার মনে রাখার দরকার নেই, কয়েকটা কথা মনে রাখো। মাইন্ড ম্যাপিং যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে মনের মধ্যে কয়েক মূল কথাটা রাখো। মূল কথাটা হচ্ছে কি? অপারেশন মানে হচ্ছে ইনপুট, মানে আমি যদি বলি যে শার্টের কাপড়, সেটাকে ট্রান্সফরমেশন মানে সেলাই, আউটপুট শার্ট, তাহলে কাপড়, সেলাই, শার্ট, তাহলে সেটাই হচ্ছে পুরো প্রসেসটাকে আমরা বলছি যে অপারেশন। আচ্ছা, এখন আসি এই ম্যানেজমেন্ট মানে কি? মানে হচ্ছে এই যে কাজটা হচ্ছে, এই কাজটা যাতে এফেক্টিভলি এন্ড এফিশিয়েন্টলি যাতে হইতে পারে, মানে এই কাজটা যাতে খুব ভালোভাবে হয়। কেন ভালোভাবে হয় আমি একটু পরে আসছি, তার কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলো কি হতে পারে? মানে উদ্দেশ্যটা অর্জন করা, এই কাজটা যাতে খুব ভালোভাবে হয়, মানে তোমার পণ্যটা যাতে খুব ভালোভাবে হইতে পারে, কাজটা যাতে ভালোভাবে হইতে পারে, এই জন্য কিছু সিস্টেমেটিক কাজ করা। সিস্টেমেটিক কাজগুলো কি কি বলছে? বেশ কিছু কাজ বলেছে হইতে পারে, যেমন আমরা পরিকল্পনা করব কি হবে না হবে, হ্যাঁ, সে কাজগুলো করব, মানে যারা যারা কাজ করবে তাদেরকে ডিরেকশন দিব, তাই না? ডিরেকশন দেওয়ার পর আমি যেভাবে পরিকল্পনা করেছি ঠিক সেভাবে কাজ হচ্ছে কিনা সেটা আমি কন্ট্রোল করব, এইটাকে বলছে অপারেশনস ম্যানেজমেন্ট। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা এবার আরো সামনে দিকে যাই। আসলে আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা হচ্ছে প্রথম ক্লাস মানে হচ্ছে বেসিক ক্লাস। তো এই ক্লাসে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্ট আমি মূলত বোঝানোর চেষ্টা করব, তাই না? বারবার আমি বলবো অপারেশনস ম্যানেজমেন্ট সম্পর্কে, একই কথা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে বলবো, কারণটা হচ্ছে এটা কথার মূল উদ্দেশ্য হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টটা যাতে আমি বুঝতে পারি। তার কারণ এই ক্লাসটা, আজকের ক্লাসটা মানে অপারেশন ম্যানেজমেন্টটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার পুরো কোর্সটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হয়ে যাবে। যদি তুমি এই ক্লাসটা বুঝতে না পারো, অপারেশন ম্যানেজমেন্ট বুঝতে না পারো, তুমি বাকি চ্যাপ্টারগুলো হয়তো বা পড়বে, তোমার কাছে ভাষা নলেজ তোমার কাছে অর্জন করতে পারবা, মানে পুরো বিষয়টা তোমার কাছে কখনোই ক্লিয়ার হবে না। আচ্ছা, আমরা আরো সামনের দিকে যাই, তারপর আবার আসবো। আচ্ছা, এবার চলে আসছি অবজেক্টিভস অফ অপারেশনস ম্যানেজমেন্ট। আচ্ছা, তাহলে এতক্ষণ এই অবজেক্টিভটা না বোঝার কারণে আমরা অপারেশনাল ম্যানেজমেন্টটা মনে হয় খুব ভালোভাবে বুঝতে পারিনি। কেন? কারণ আমি তোমাকে বলেছি ম্যানেজমেন্ট, হোয়াট ইজ ম্যানেজমেন্ট? অপারেশন তুমি বুঝছো, খুব ভালো কথা, ইনপুট, ট্রান্সফর্ম, আউটপুট, দ্যাট ইজ অপারেশন। তাহলে ম্যানেজমেন্ট কি? আমি বলেছি ম্যানেজমেন্টটা হচ্ছে কোন একটা উদ্দেশ্য অর্জনের জন্য কয়েকটা কাজ। তাহলে উদ্দেশ্যটা কিসের? এখন অপারেশন ম্যানেজমেন্ট মানে কিসের উদ্দেশ্য? অপারেশনের ম্যানেজমেন্টের যে উদ্দেশ্যগুলো আছে, উদ্দেশ্য তো তোমাকে জানা লাগবে। উদ্দেশ্য জানার পরেই তো তুমি ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করবা, তাই না? তাহলে অপারেশন ম্যানেজমেন্টের উদ্দেশ্যটা কি তুমি একটু চিন্তা করে দেখো তো। অপারেশন মানে হচ্ছে তো পণ্যটা উৎপাদন করা বা সেবার উৎপাদন করা, তাই না? ওকে, তাহলে পণ্য বা সেবার ক্ষেত্রে তুমি যদি অপারেশন ম্যানেজমেন্ট টুল যদি সেখানে অ্যাপ্লাই করো, তাহলে তোমার পণ্যটা কেমন হইতে হবে? ডেফিনেটলি কোয়ালিটি প্রোডাক্ট হইতে হবে তোমার, তাই না? পণ্যটা তো তোমার কি হইতে হবে? কোয়ালিটি হইতে হবে, তাই না? তাহলে তোমার প্রথম উদ্দেশ্য হচ্ছে কি? কোয়ালিটি প্রোডাক্ট, রাইট কোয়ালিটি, বা শুধুমাত্র মনে না রাখলে শুধুমাত্র কোয়ালিটি মনে রাখো, মানে তোমার পণ্যটা কোয়ালিটি প্রোডাক্ট হইতে হবে, পণ্যটা ভালো হইতে হবে, এটা গুণাগুণ ভালো হইতে হবে, এই জায়গায় কোনো স্যাক্রিফাইস নেই।
যদি অপারেশন মানে ম্যানেজমেন্ট যদি অপারেশন অ্যাপ্লাই না করো তাহলে কোয়ালিটি খারাপ হইতে পারে। তাহলে ম্যানেজমেন্ট যদি অপারেশন অ্যাপ্লাই করো তাহলে তোমাকে পণ্যটা রাইট কোয়ালিটি হতে হবে, কোয়ালিটি। তারপরে কি দরকার একটু চিন্তা করি। তা আচ্ছা, আমরা একটু চিন্তা করি, তাহলে আমি যে পণ্যটা উৎপাদন করলাম সে পণ্যটা অনেক ভালো কোয়ালিটির হইলো। আচ্ছা, তো ভালো কোয়ালিটির হয়ে লাভ কি? ধরো তোমার কাছে পণ্য দরকার, তোমার মার্কেটে ধরো তোমার চাহিদা আছে ধরো 1000 পণ্যের, তুমি তৈরি করলে 100টা পণ্য, তাহলে কি তুমি যতটুকু ব্যবসা করার ততটুকু তুমি করতে পারবে? করতে পারবা না, তাই না? আবার ধরো তোমার কাছে বাজারে তোমার চাহিদা আছে 1000 পণ্য, তুমি তৈরি করে ফেলা 5000 পণ্য, তাহলে বাকিগুলো কি হয়ে যাবে? বাকিগুলো বেচা যাবে না, বিক্রি করা যাবে না। আর যদি বিক্রি করা না যায় তাহলে আলটিমেটলি কম উৎপাদন করলেও বেশি উৎপাদন করলেও, যদি কম বা বেশিও তুমি উৎপাদন করো তাহলে তোমার আলটিমেটলি কি হবে? তোমার ব্যবসাটা কি হবে? লস করবে। এটা প্রসেস তুমি বুঝতে পারছো, আমি ব্যাখ্যা করছি না। তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট কোয়ান্টিটি তৈরি করতে হবে। তাহলে অপারেশনাল ম্যানেজমেন্টের আরেকটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে রাইট কোয়ান্টিটি। মানে কি? মানে হচ্ছে যতটুকু পণ্য দরকার ততটুকু তো পণ্য তোমাকে উৎপাদন করতে হবে। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে আমি জানবো কেমনে? এখন জানাটাই হচ্ছে অপারেশন ম্যানেজমেন্টের উদ্দেশ্য। জানার জন্য আমরা অনেক ধরনের টেকনিক অ্যাপ্লাই করা যায়। সেটা হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে ফরকাস্টিং করি, তাই না? সেলস ফরকাস্টিং করব, যে কতটুকু পণ্য দরকার সেগুলো আমরা খুঁজে বের করব। এটার জন্য বেশ কিছু টেকনিক আছে, সেগুলো আমরা জানবো। মানে কি দরকার আমার অপারেশনস ম্যানেজমেন্টের জন্য? কি প্রথম কি দরকার বললাম যে কোয়ালিটি দরকার, তাই না? রাইট কোয়ালিটি, পণ্যটা ভালো হইতে হবে। ওকে, তারপর হচ্ছে কি রাইট কোয়ান্টিটি, সঠিক ধরনের কোয়ান্টিটি দরকার, তাই না? আচ্ছা, তারপর আর কি দরকার? আর কি দরকার তুমি যদি চিন্তা করো তাহলে তোমার কি হইতে হবে? তোমার যে পণ্যটা যে সময়ে উৎপাদন করা দরকার সেই সময়ের মধ্যে উৎপাদন করতে হবে না? অন্য হলে চলবে? যেমন আমি তোমাকে বলি, ধরো তুমি আর তোমার চিন্তাটা হচ্ছে তোমার প্রোডাক্টটা হচ্ছে শীতের কাপড়, তাই না? সোয়েটার ধরো, ধরো তুমি সোয়েটার উৎপাদন করতে যাচ্ছ। আচ্ছা, এখন ধরো তোমাকে সোয়েটার, ধরো তুমি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি তুমি বিবেচনা করো, ধরো বাংলাদেশে শীতকাল থাকে কখন? সাধারণত ডিসেম্বর জানুয়ারি মাসে, তাই না? তাহলে তোমাকে এই পণ্যটা যদি বাজারে আনতে চাও তাহলে তোমাকে পণ্যটা তৈরি করতে হবে কোন মাসে? তাহলে এর আগে, কারণ এর পরেও অনেকগুলো প্রসেস হচ্ছে, আমরা জানি মার্কেটিং এর প্রসেস আছে, তাই না? অনেক ধরনের কাজ আছে পণ্য উৎপাদনের পর। কিন্তু তুমি যদি এমন ভাবে কাজটা শুরু করেছো, তুমি উৎপাদন করতে করতে দেখা গেছে তোমার কোন মাস চলে আসছে? জানুয়ারি মাস চলে আসছে, তাহলে কি তুমি কাজ করতে পারবা? পারবা না। আবার তুমি যে পণ্যটা উৎপাদন করেছো পুরো পণ্যটাই, একটা পণ্য তোমার বিক্রি হবে না, পুরোটাই লস হয়ে যাবে। তার মানে তোমাকে কি করতে হবে? প্রিডিটারমাইন টাইম। তাহলে তোমাকে নির্দিষ্ট যে সময়টা আছে সেই সময়ের মধ্যে তোমাকে কি করতে হবে? তোমার পণ্যটা উৎপাদন করতে হবে। আপনাকে আরো উদাহরণ দেওয়া যায়, যেমন আমি যদি বলি যে গার্মেন্টস এর থেকে তোমার কি আসছে, গার্মেন্টস এর যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করি বা একজন বায়ার আছে, বিদেশে বায়ার, তারা একটা বলেছে যে এত তারিখের মধ্যে আমাকে পণ্য দিতে হবে। আচ্ছা, এখন তুমি যদি ওই তারিখের মধ্যে পণ্যটা উৎপাদন করতে না পারো তাহলে তুমি বায়াররা সেটা তোমার কিনবে না। তাহলে তোমার পুরা ইনভেস্টমেন্টটা, কোটি করে যে টাকাটা ইনভেস্ট তুমি করেছো পুরো টাকাটাই তোমার কি হবে? জলে যাবে, তাই না? তাহলে তোমার পণ্যটার উদ্দেশ্য হচ্ছে প্রিডিটারমাইন্ড টাইম, মানে নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি করা। আচ্ছা, লাস্ট ওয়ানটা কি? লাস্ট ওয়ানটা, তুমি যে পণ্যটা তৈরি করছো সেই পণ্যটা কি করতে হবে? প্রি এস্টাবলিশড কস্ট। কস্টটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে তোমাকে যদি কস্ট বেড়ে যায়, তোমাকে যে পণ্যটা উৎপাদন করতে, পণ্যটার জন্য তোমার ম্যানুফ্যাকচারিং কস্টটা, তুমি যত টাকা কস্ট, প্রি এস্টাবলিশড কস্ট কেন বলছি? কারণটা হচ্ছে তোমরা তো জানো, তোমরা তো ফিনান্স পড়ে আসছো, আমরা জানি যে সেটা হচ্ছে কোনো পণ্যটা যখন আমরা কাজ করতে যাই তখন আমরা পণ্যটার জন্য আমরা আগে থেকে কি করি? পণ্যটা উৎপাদনের জন্য কত টাকা খরচ হবে সেটা আমরা স্ট্যান্ডার্ড কস্টিংটা করে থাকি, তাই না? তো ওই স্ট্যান্ডার্ড কস্টের মধ্যে তোমাকে এটা করতে হবে, উৎপাদন করতে হবে। এর থেকে যদি তোমার খরচ বেড়ে যায় তাহলে তোমার অপারেশনস ম্যানেজমেন্টটা কাজ করবে না। তাহলে অপারেশন ম্যানেজমেন্টের উদ্দেশ্যটাকে আমরা বুঝতে পেরেছি ভাই। তাহলে অপারেশন ম্যানেজমেন্টের উদ্দেশ্যটা কি? অপারেশন ম্যানেজমেন্টের উদ্দেশ্য হচ্ছে চারটা: রাইট কোয়ালিটি, রাইট কোয়ান্টিটি, প্রিডিটারমাইন টাইম, প্রিডিটারমাইন কস্ট। এর বাইরে কি উদ্দেশ্য আছে? এর বাইরে আরো অনেক ধরনের উদ্দেশ্য বলা যায়, তবে এত বেশি কিছু বলার দরকার নেই। আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই চারটা অবজেক্টিভ মনে রাখো। আমরা পুরো কোর্স জুড়ে এই চারটা অবজেক্টিভসকে সামনে রেখেই বাকি আলোচনাগুলো করবো। তাহলে সেটা কি? সেটা মনে রাখার জন্য আমি বলছি এভাবে মনে রাখতে পারো যে QQTC মনে রাখতে হবে। কি বললাম? যে QQTC মানে কি? কিউ কোয়ালিটি, কোয়ান্টিটি, টাইম, কস্ট। আমি বারবার কথাগুলো বলবো। তাহলে অপারেশন ম্যানেজমেন্ট কি মনে রাখতে হবে? যে তার অবজেক্টিভস কি মনে রাখতে হবে। যদি তোমার এটা মনে রাখতে পারো তাহলে বাকিগুলোতে তুমি যেতে পারবে, আদারওয়াইজ তুমি যেতে পারবে না। তাহলে অপারেশনস ম্যানেজমেন্ট
কি বুঝেছি? অপারেশন ম্যানেজমেন্ট কি? অপারেশনে ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করা। কেন ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করবে? কারণটা হচ্ছে এই চারটা উদ্দেশ্য অর্জনের জন্য। কি কি? কোয়ালিটি, কোয়ান্টিটি, টাইম, কস্ট, এই চারটা উদ্দেশ্য অর্জন করার জন্য। ঠিক আছে? আচ্ছা, এই চারটা উদ্দেশ্যটা আমরা কেন অর্জন করব সেটা ক্ষেত্রে বলি যে এক্ষেত্রে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে অপারেশনস ম্যানেজমেন্টটা কি? অপারেশন ম্যানেজমেন্টটা হচ্ছে টোটাল বিজনেসের একটা পার্ট, ইজন্ট ইট? একটা ব্যবসা প্রতিষ্ঠানের একটা পার্ট হচ্ছে অপারেশন ম্যানেজমেন্ট। তোমাকে একটু বলি যে সাধারণত মোটা দাগে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানকে তিনটা বড় বড় পার্টে আমরা ভাগ করতে পারি, মানে তিনটা ডিভিশনে আমরা ভাগ করতে পারি। কি কি? একটাকে বলি আমরা ফিনান্স, একটাকে বলি আমরা অপারেশনস, আরেকটাকে বলতে পারি আমরা মার্কেটিং। তাহলে তিনটা কি কি বললাম? ফিনান্স। তাহলে ফিনান্স মানে কি? ফিনান্স মানে হচ্ছে তুমি যখন ব্যবসা করতে যাবে তখন তোমার কত টাকা লাগবে, মানে কত টাকা লাগবে, মানে সোজা কথা বলতে গেলে যে টাকাটা কোত্থেকে আসবে, কোন জায়গা থেকে আসবে, হ্যাঁ, সেটা তোমাকে নিয়ে ক্যালকুলেশন করে বের করা, এবং এই টাকাটা তুমি কোথায় কোথায় ইনভেস্ট করবে, কোন কোন জায়গায় ইনভেস্ট করবে, সেই ডিসিশনটা নেওয়া। তো যখনই ডিসিশন নেওয়ার প্রশ্ন আসবে তখন সেখানে ম্যানেজমেন্ট চলে আসে। এই জন্য আমরা পড়ি যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। করেছো না তোমরা? ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। তাহলে এই ফিনান্স যে ডিপার্টমেন্টটা আছে, ফিনান্স ডিপার্টমেন্টের যে কাজটা আছে সেটাকে আমরা পড়ি যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। বুঝতে পেরেছো না? আচ্ছা, তাহলে ফিনান্সের কাজ কি? টাকা সংগ্রহ করা, কোথায় কোথায় টাকা ইনভেস্ট করে সেই ডিসিশন নিয়ে। ওয়েল, এরপরে পণ্যটা যে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো যে একটা পণ্য উৎপাদন করবে, তাহলে পণ্য যে উৎপাদনের যে পুরো প্রক্রিয়াটা আছে সেটাকে আমরা বলছি অপারেশনস। আর সেখানে যেটা বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় সেখানে আমরা ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করি, সেটাকে আমরা বলছি অপারেশনস ম্যানেজমেন্ট। তাই তো? আচ্ছা, এবার আসি পণ্যটা যখন তৈরি হয়ে যাবে সেই পণ্যটা তো তোমাকে কি করতে হবে? বিক্রি করতে হবে, তাই না? তো বাজারে বিক্রি করতে হবে। বাজারে বিক্রি করার জন্য যেই কাজটা আছে সেই কাজটাকে আমরা বলি মার্কেটিং। অনেক লম্বা ধরনের কাজ, তাই না? তো এই কাজটাও যেহেতু এখানে অনেক ধরনের ডিসিশন নেওয়ার প্রয়োজন হয় সেখানেও আমরা ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করি, তখন সেটাকে আমরা বলি মার্কেটিং ম্যানেজমেন্ট। তাহলে সোজা কথায় আমরা যদি বলি ব্যবসার তিনটা পার্ট আছে, বড় বড় পার্ট। কি কি? ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, অপারেশনস ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট, তাই না? আচ্ছা, তাহলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বলো বা অপারেশনস ম্যানেজমেন্ট বলো বা কি বললাম মার্কেটিং ম্যানেজমেন্ট বলো, এই তিনটে তো মূল বিজনেসের পার্ট, তাই না? আচ্ছা, তাহলে এই তিনটার কিছু উদ্দেশ্য আছে। যেমন আমরা এখন দেখলাম যে অপারেশন ম্যানেজমেন্টের কিছু উদ্দেশ্য আছে, তাহলে বাকিদের উদ্দেশ্য আছে। তাহলে এই উদ্দেশ্যগুলো কাকে সামনে রেখে? অবশ্যই বিজনেসের উদ্দেশ্যকে সামনে রেখে। তাহলে তুমি যখনই অপারেশন ম্যানেজমেন্টের উদ্দেশ্য থাকবে, অপারেশন ম্যানেজমেন্টের উদ্দেশ্যগুলা কোন উদ্দেশ্য? এই অপারেশন ম্যানেজমেন্টের যে চারটা উদ্দেশ্য আছে এই চারটা উদ্দেশ্য অর্জিত মানে অর্জন করবে কেন? বিজনেসের মূল উদ্দেশ্যকে অর্জন করার জন্য। মানে মানে হচ্ছে সোজা সাপটা কথা, সেটা হচ্ছে ধরো আমি যদি বলি যে আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে মজা করার জন্য একটা উদাহরণ দিয়ে বলি। ধরো আমি চিন্তা করলাম যে আমি একটা পণ্য নিয়ে কাজ করি, আমার উদ্দেশ্য হচ্ছে যে আগামী 1 মাসে আমি কি করতে চাই, যে 10,000 টাকার পণ্য বিক্রি করতে চাই, তাই না? আচ্ছা, এখন আমি কি করতে পারি? আমি 3জন সেলসম্যানকে নিয়োগ দিলাম, 3জন সেলসম্যানকে নিয়োগ দিয়ে বললাম যে তোমরা কি করো, একজনকে আমি টার্গেট দিলাম যে তুমি 3,000 টাকার পণ্য কি করো বিক্রি করতে হবে এই এলাকা থেকে, আরেকজনকে অন্য এলাকায় পাঠালাম, তাকে বললাম যে তুমি 4,000 টাকার পণ্য বিক্রি করে দিতে হবে, আরেকজনকে বললাম যে তুমি 3,000 টাকার পণ্য বিক্রি করতে দিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখো এই যে আমি 3জনকে একটা আলাদা আলাদা যে টার্গেট দিলাম, এই টার্গেটটা যদি তারা পূরণ করে তাহলে কি হবে? আমার মূল উদ্দেশ্যটা পূরণ হবে, তাই তো? তারা যদি ফেল করে তাহলে আমার মূল উদ্দেশ্য যে 10,000 টাকা বিক্রি সেটাও ফেল করবে। এই কথাটা আমি কেন বললাম? কারণটা হচ্ছে ব্যবসার একটা উদ্দেশ্য আছে, মূল ব্যবসা। তাহলে অপারেশন ম্যানেজমেন্ট যদি ফেল করে তাহলে ব্যবসাটাও ফেল করবে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যদি ফেল করে তাহলে মূল ব্যবসাটা ফেল করবে, মার্কেটিং ম্যানেজমেন্ট যদি ফেল করে তাহলে ব্যবসাটা ফেল করবে, তাই না? আচ্ছা, তাহলে এখন যে আমি চারটা উদ্দেশ্য বললাম, এই চারটা উদ্দেশ্যটাও ব্যবসার মূল উদ্দেশ্যকে সামনে রেখেই আবর্তিত হয়। আচ্ছা, তো সেটা কি কি যদি বলি, ব্যবসার মূল উদ্দেশ্য কি? তাহলে ব্যবসার মূল উদ্দেশ্যকে যদি আমি মানে খুব সংক্ষিপ্ত করে বলি, ব্যবসার মূল উদ্দেশ্য তোমরা বলো যে মুনাফা অর্জন করা, তাই না? যে কোনো ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফাটা অর্জন করতে হবে। আচ্ছা, তবে এটা আসলে একটা ন্যারো উদ্দেশ্য, শুধু মুনাফা অর্জনই কখনোই বর্তমান ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য না। তো ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য কি জিজ্ঞেস করলে অনেকেই বলবে যে সেটা হচ্ছে মার্কেট লিডার হওয়া,
বা আমি যদি বলি যে মার্কেট শেয়ার বাড়ানো, মানে কি সোজা কথায় বাজারে মার্কেট শেয়ার বাড়ানো বা মার্কেট লিডার মানে কি? মার্কেট লিডার মানে হচ্ছে তোমার যে ইন্ডাস্ট্রি নিয়ে তুমি কাজ করছো সেই ইন্ডাস্ট্রিতে মানে সবচেয়ে বেশি বেশি বিক্রি হওয়া বা তোমার পণ্য সবচেয়ে বেশি বিক্রি হবে, সেটা হচ্ছে তোমার মার্কেট লিডার। এরকম হতে পারে, বোঝানোর জন্য বললাম। তবে তুমি মার্কেট লিডার কেমনে হবা? মার্কেট লিডার কেমনে হবা, তাই না? মার্কেট লিডার হওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে কাস্টমার স্যাটিসফ্যাকশন নিশ্চিত করতে হবে, তাই না? তো আজকের দিনে আসলে ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে যেটা, সেটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। কারণ তুমি চিন্তা করো না, তুমি যদি কাস্টমারকে যদি স্যাটিসফাই করতে না পারো, তাহলে কাস্টমার তোমার কাছ থেকে কি হবে? তোমার ব্র্যান্ড ক্রিয়েট হবে না। তোমার থেকে একবার কিনলো একটা পণ্য, সে স্যাটিসফাই হলো না, সে আর কিনবে না। তাহলে ভাই তোমার ব্যবসা থেকে একদিনের, তোমাকে তো ব্যবসা করতে হবে। তাহলে ব্যবসা করতে গেলে কাস্টমাররা কি চাই সে তোমাকে বিবেচনা করতে হবে। এখন তাকে যে কোনো উপায়ে তোমাকে কি করতে হবে? স্যাটিসফাই করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এবার আসি অপারেশন ম্যানেজমেন্টের যে 4টা উদ্দেশ্য আছে, এই 4টা উদ্দেশ্য মূলত কি কারণে আমরা করছি? মূলত একটা কারণেই করছি, সেটা হচ্ছে কাস্টমারকে স্যাটিসফাই করা। যেমন তুমি যদি রাইট কোয়ালিটি পণ্য দাও তাহলে কাস্টমার স্যাটিসফাই হবে, তাই না? বললাম যে এই ক্ষেত্রে যদি কাস্টমার বলি যে আমার কাছে পণ্য কিনে নিয়ে যাচ্ছে, সে যে সময়ের মধ্যে আমার কাছে চাচ্ছে, একজন বিদেশি বায়ার যে সময়ের মধ্যে থেকে আমার থেকে পণ্য চাচ্ছে, আমি যদি সেই সময়ে যদি তাকে কি করতে পারি, পণ্যটা ডেলিভারি দিতে পারি, তাহলে সে স্যাটিসফাই হবে। প্রিডিটারমাইন্ড টাইমের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসছে কোয়ান্টিটি। সে যত পরিমাণ পণ্য আমার কাছে চাচ্ছে, রাইট কোয়ান্টিটি মানে কি? ধরো সে আমাকে অর্ডার দিয়েছে যে 1 লক্ষ পণ্যের জন্য, আমি যদি তাকে 1 লক্ষ পণ্য দিতে না পারি, তাহলে আমার কি হবে? সে কাস্টমার স্যাটিসফাই হবে না, তাই না? এর সাথে আরো অনেকগুলো বিষয় জড়িত, আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি প্রথম দিকে। সেটা হচ্ছে প্রি এস্টাবলিশড কস্ট। তাকে আমি অবশ্যই আমাকে কি করতে হবে? কম দামে, তাকে যে দামে চাচ্ছে সেই দামের নিচে আমাকে কি করতে হবে? পণ্যটা দিতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, সেটা হচ্ছে কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবো। তাহলে এই 4টা যদি আমি উদ্দেশ্য অর্জন করি, তাহলে আমার কি হবে? অপারেশন ম্যানেজমেন্টটা সফল হবে। আর অপারেশন ম্যানেজমেন্ট যদি সফল হয়, তাহলে আমার কাস্টমার স্যাটিসফ্যাকশন নিশ্চিত হবে। আর কাস্টমার স্যাটিসফ্যাকশন নিশ্চিত হলে আমার ব্যবসায়িক উদ্দেশ্যটাও সফল হবে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই। থ্যাংক ইউ সো মাচ।